ছেলে ছিল, তার নাম ছিল কৃষ্ণ। একদিন ওর বাবা ব্যবসার কাজে বাইরে যাচ্ছিলেন, আর তখন কৃষ্ণ ওর বাবার সাথে যাওয়ার জন্য জেদ করতে লাগলো। মা, তুমি বলো না বাবাকে যেন আমাকে ওনার সাথে নিয়ে যান। আমিও সমুদ্রে ঘুরতে যেতে চাই। আমিও যাব মা। এত ছোট বয়সে সমুদ্রে ঘুরতে যাওয়ার বায়না করা ঠিক না বাবা। তুই আরেকটু বড় হয়ে যা, তারপরে তোর বাবা তোকে ব্যবসাটাও শিখিয়ে দেবেন, বুঝলি? আমি সেসব জানি না। আমিও বাবার সাথে যেতে চাই। বাবা, আমিও তোমার সাথে যেতে চাই। আমিও যেতে চাই, আমাকে নিয়ে চলো না। শোনো বাবা, তোমার বয়স এখন পড়াশোনা করার। এখন ভালোভাবে পড়াশোনা করো। আমার সাথে ব্যবসায় যাওয়ার জন্য তোমার অনেক সময় আছে। ততদিন তুমি ভালোভাবে পড়াশোনা করো। সেসব আমি জানি না। আমি তোমার সাথে যাব বলেছি মানে আমি যাব। নিয়ে চলো না। আরে নিয়ে যাও ওকে, খুব জেদ করছে। নিয়ে যাও না, ও সমুদ্র ঘুরতে সত্যিই খুব ভালোবাসে। নিয়ে যাও। বাবা কৃষ্ণর জেদ দেখে ওকে ওনার সাথে নিয়ে যাবেন বলে স্থির করলেন, আর সমুদ্র যাত্রা শুরু হলো। অনেক দূর যাবার পরে ওনারা একটা দ্বীপ দেখতে পেলেন। এই দ্বীপটা দেখতে খুব সুন্দর লাগছে। রাজা, আমরা এখানে একদিন থেকে একটু বিশ্রাম নিই। তুই এই জাহাজটাকে ওই দ্বীপের কাছে নিয়ে চল। হ্যাঁ মালিক, এটা খুব সুন্দর একটা দ্বীপ। আমি একদিন এখানে এসেছিলাম। আপনার কথা মতো আজ ওখানে বিশ্রাম করে তারপর যাব। আপনার ছেলের খেলাধুলোর জন্য এটা খুব সুন্দর একটা দ্বীপ। তারপর তারা বিশ্রাম নেবেন বলে সেই দ্বীপে নামলেন। ওখানকার আবহাওয়া আর মনোরম পরিবেশ দেখে কৃষ্ণ আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এই দ্বীপটা আমার খুব ভালো লেগেছে। বাবা, আমরা এখানেই থাকবো। আমরা এখানে শুধু একদিনই থাকবো। সমুদ্রের ওপারে যে দেশ আছে সেখানে একমাত্র এই সময়ই ভালো গ্রাহক পাওয়া যায়। অনেক লোকেরা আমাদের জন্য অপেক্ষা করে আছে ওখানে। ওনারা চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পর দেখলেন একজন গুরুদেব তার কিছু শিষ্যদের পড়াশোনা করাচ্ছেন। তার শিষ্যরা পশুদের মতো কথা বলা আর পাখিদের মতো ডাকা অভ্যেস করছিল। এটা তো খুব অদ্ভুত ব্যাপার। গুরুদেব এদের কি শেখাচ্ছে? এরা এত চেঁচামেচি কেন করছে? কি ভালো লাগছে। বাবা, ওরা এমন ভাবে কথা বলছে যেন পাখিদের সাথেই কথা বলছে। তখন ওনারা গুরুদেবের কাছে যান আর ওনাকে বললেন, নমস্কার গুরুদেব, আমার নাম শঙ্কর, আর এ আমার ছেলে কৃষ্ণ। আমরা ব্যবসার কাজে সমুদ্র দিয়ে যাচ্ছিলাম। বিশ্রামের জন্য এখানে দাঁড়িয়েছি। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করি। বলো, কি জানতে চাও তুমি? গুরুদেব, আপনি এই বাচ্চাদের কি শেখাচ্ছেন? এরা যেভাবে কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম শিক্ষাদান আমি কোথাও দেখিনি। এটা পক্ষী শাস্ত্র। এখানে পাখিরা কিভাবে কথা বলে, আমরা কিভাবে কথা বললে পাখিদের সাথে কথা বলতে পারবো, সেটাই আমি শেখাচ্ছি। এখানে যে বাচ্চারা আছে তারা সব বিদেশ থেকে এসে আমার কাছে এটা শিখছে। 1 বছরের মধ্যে এরা সবাই পক্ষী শাস্ত্র শিখে পাখিদের সাথে কথা বলতে পারবে। বাবা, কি সুন্দর শিক্ষা দিচ্ছেন আপনি গুরুদেব। এই শাস্ত্র আপনি আমার ছেলেকেও শেখান গুরুদেব। আমার তো ফেরত আসতে আসতে প্রায় 1 বছর লাগবে। তারপর ফেরার সময় আমি আমার ছেলেকে নিয়ে যাব। এই নিন। এটা কি? 2 বস্তা সোনার মোহর আছে এতে। এটা আপনার গুরুদক্ষিণা গুরুদেব। তার মানে আমি এখানেই থাকতে চলেছি। আমার এই দ্বীপটা খুব ভালো লেগেছে, আর আমি এই পাখি শাস্ত্রও শিখে নেব। পাখিদের মতো কথা বলতে পারবো। তারপর নিজের ছেলেকে গুরুদেবের কাছে রেখে শঙ্কর ব্যবসার কাছে রওনা দিল। ব্যবসায় ব্যস্ত হওয়ার ফলে 2 বছর পেরিয়ে গেল, আর বাড়ি ফেরার পথে উনি ভাবলেন যে ব্যবসা করতে বাড়ি থেকে প্রায় 2 বছর চলে এসেছি। এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পথে জাহাজের নাবিক বদলে গেলেন। যেখানে ওর ছেলে ছিল সেই পথ দিয়ে যাওয়ার বদলে অন্য পথ দিয়ে নৌকা চালিয়ে নাবিক শঙ্করকে নিজের গ্রামে নিয়ে যায়। উপার্জনের লাভে মাতুয়ারা হয়ে সে ভুলেই যায় যে সে তার ছেলেকে কোথায় ফেলে এসেছে। বাড়িতে ফিরে শঙ্কর নিজের স্ত্রীর সাথে গল্প করতে শুরু করে। হ্যাঁ গো, তোমার যাত্রা ভালো হয়েছে তো? সব লাভ হয়েছে তো? তা আমাদের কৃষ্ণ কোথায় আছে গো? পিছন পিছন আসছে নাকি? এই রে, ওকে যে কোথায় রেখে এসেছি তাই তো মনে নেই। এবার এই কথাটা পার্বতীকে কি করে বলি? পার্বতী, সমুদ্রে একটা বড় ঝড় উঠেছিল। কি করে বলি তোমাকে? আমাদের ছেলে সমুদ্রে ডুবে মারা গেছে। হ্যাঁ, এত বড় ঘটনা ঘটে গেল। তুমি কি করছিলে তখন? এইটুকু একটা ছোট বাচ্চা, ওকে সামলাতে পারলে না তুমি? এবার কি করব আমরা? আমার ছেলেটা নেই, এটা আমি মানতেই পারছি না। কি করতে পারি বলো পার্বতী? সব বিধির লিখন। অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচাতে, কিন্তু ও ডুবে গেল। শঙ্কর নিজের স্ত্রীকে সান্ত্বনা দিল। এভাবেই 10 বছর পেরিয়ে গেল। আবার ব্যবসা করবে বলে শঙ্কর সমুদ্র যাত্রা করবে বলে স্থির করলো।
আবার ব্যবসা করবে বলে সমুদ্র যাত্রা করার কি দরকার? আমাদের কাছে যা আছে তা কি যথেষ্ট নয় গো? আর উপার্জন করে কি করবে? একটা ছেলে ছিল, সেও তো হারিয়ে গেল। আর ব্যবসা করার কি প্রয়োজন? কি করি বলো তো? আমার তো ঘরে বসে থাকতে একদম ভাল লাগে না। এবারে অনেকগুলো টাকা উপার্জন করে নিয়ে আসবো আর ব্যবসা বন্ধ করে দেব। কতবার বলেছি তোমায়, তাও জেদ ছাড়বে না। আমার কথা আর কে শোনে? আর তখন শঙ্কর ব্যবসা করবে বলে আবার সমুদ্র যাত্রা শুরু করলো। আমার ছেলেকে আমি কোথায় ছেড়ে গেছিলাম তা এবার খুঁজে বার করতেই হবে। কেমন দেখতে হয়েছে কে জানে। ওকে দেখেছি অনেক বছর হয়ে গেল। ব্যবসা করে ফেরার সময় এবার ওকে ঠিক খুঁজে বার করব। আর তারপর ব্যবসা শেষ করে বন্ধুদের সাথে বাড়ি ফেরার সময় তাদের সাহায্যে সে নিজের ছেলেকে কোথায় রেখেছিল সেই দ্বীপটা খুঁজতে লাগলো। আর সেই দ্বীপটা সে খুঁজে পেল। হ্যাঁ, এই তো সেই দ্বীপ, আর এই তো সেই রাস্তা। কিন্তু এ কি, এখানে গুরুদেব থাকতো না? কিন্তু এখন তো ও নেই। কিভাবে আমি আমার ছেলেকে চিনতে পারবো? ওর ভাবতে ভাবতেই গুরুদেব সেখানে উপস্থিত হলেন। গুরুদেবকে দেখে শঙ্কর বলল, হ্যাঁ গুরুদেব, নমস্কার। আমাকে চিনতে পেরেছেন আপনি? আমি শঙ্কর। 12 বছর আগে আমার ছেলেকে আমি আপনার কাছে ছেড়ে গেছিলাম। আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এতদিন পর ছেলের সাথে দেখা করতে এসেছো। ওই দেখো, ওই যে শিষ্যদের যে শাস্ত্র শেখাচ্ছে, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওটাই তোমার ছেলে। ও এখন নিজেই সমস্ত শাস্ত্র শিখে অন্য শিষ্যদের শাস্ত্র শেখাচ্ছে। বাবা কৃষ্ণ, একবার এদিকে এসো। কৃষ্ণ, তুমি কে চিনতে পারছো? চিনতে পারছি না গুরুদেব। ইনি কে? এ তোর বাবা। যখন তুই ছোট ছিলি তখন তোকে আমার কাছে শিক্ষার জন্য রেখে গেছিল। অনেক বছর হয়ে গেছে তো, তাই তুই ওকে চিনতে পারিসনি। আমি রে, তোর বাবা। এই দ্বীপের রাস্তা ভুলে আমি বহুদিন আসতে পারিনি। গুরুদেব, যদি আপনি বলেন তাহলে আমার ছেলেকে আমি আমার সাথে নিয়ে যাই। নিয়ে যাও শঙ্কর, তোমার ছেলেকে নিয়ে যাওয়াতে আমার কোনো আপত্তি নেই। গুরুদেব, এর আগে আমি আপনাকে 2 বস্তা সোনার মোহর দিয়েছিলাম। এই নিন আরও 2 বস্তা। এর মধ্যে সোনার মোহর আছে। আমার ছেলেকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব। বাবা, আমি তোমাকে চিনতে পারিনি, তাই জন্য আমায় ক্ষমা করে দিও। মা কেমন আছে? আমরা কি এখন বাড়ি যাচ্ছি? তুই আমায় ক্ষমা কর বাবা। 1 বছরের মধ্যে তোকে নিয়ে যাব বলে অনেক বছর পর এসেছি। তোর মা তোকে দেখে কত খুশি হবে। চল যাওয়া যাক, জাহাজ পাড়েই রাখা আছে, বাড়ি যাওয়া যাক। তারপর সবাই নৌকায় উঠে শঙ্কর নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাচ্ছে সেই আনন্দে নিজের বন্ধুদের বলল, এই দেখো, এই হচ্ছে আমার ছেলে। খুব ভালো শিক্ষা পেয়েছে ও। আর হ্যাঁ, ওর নাম কৃষ্ণ। কতদূর পড়াশোনা করেছো বাবা? আমি পক্ষীশাস্ত্র শিখেছি। পক্ষীশাস্ত্র? এটা আবার কোন শাস্ত্র? এটার ব্যাপারে কোনোদিন কিছু শুনিনি তো আমি আগে। মানেটা কি? ওটাই ভাই, পাখিরা কি বলছে বা বলতে চাইছে আমাদের, এটা একটা শাস্ত্র, বুঝলে? মানে তোর ছেলে পাখিরা কি বলছে এটা বুঝতে পারে? বড়ই অদ্ভুত ব্যাপার এটা। আর তখনই নৌকার পালে বসে দুটো পাখি একে অপরের সাথে কিচির মিচির করে কথা বলেই যাচ্ছিল। যদি তোমরা দেখতে চাও তো দেখে নাও। ওখানে যে দুটো পাখি নিজেদের মধ্যে কি কথা বলছে এটা আমার ছেলে বলতে পারবে। বাবা, ওই দুটো পাখি নিজেদের মধ্যে কি বলছে এদেরকে বলো। কৃষ্ণ ওদের দিকে তাকিয়ে কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। কে বলছিলে তুমি? ওই যে পক্ষী শাস্ত্র না কিসের ব্যাপারে? কিন্তু তোমার ছেলে তো দেখছি কিছু না বলেই চুপচাপ বসে আছে। কি হলো কৃষ্ণ, কিছু না বলেই তুমি চুপ করে বসে আছো? ওদের কথা বুঝতে পারছো তো তুমি? এতদিন তুমি পক্ষীশাস্ত্রই পড়েছো তাই না? নাকি অন্য কিছু পড়েছো? কিছু তো বলো। কেন ওকে বিরক্ত করছো? ওরা কি বলছে সেটা হয়তো ও বুঝতে পারছে না। আমি কষ্ট পাবো না। যা তুই বুঝতে পারছিস তুই সেটাই বল। এই পাখি দুটো নিজেদের মধ্যে কি কথা বলছে একটু বল তো শুনি। এরাও কিন্তু এদের ব্যাপারে একটু জানতে চায়। বাবা, ওরা কি বলছে নিজেদের মধ্যে আমি জানি, কিন্তু সেটা যদি তোমাকে বলি তাহলে তুমি কষ্ট পাবে। এই জন্য আমি তোমাকে বলছি না। 4 বস্তা সোনার মোহর দিয়েছিলাম গুরুদেবকে, আর তুই কিছু না শিখেই চলে এসেছিস। বাবা, এরা দুজন এই কথাটাই বলছে যে আমি এই দেশের রাজা হতে চলেছি। এইটা বলার জন্য এত ভাবনা চিন্তার কি আছে? শুনলে, আমার ছেলে এদেশের রাজা হবে, কিন্তু তুমি আমার কাছে মজুরদের মতো কাজ করবে এটাও বলছে ওরা। এই জন্য আমি তোমাকে এই কথাগুলো বলছিলাম না। তুমি জোর করলে, তাই আমি বলতে বাধ্য হলাম। সেই কথাটা শুনে শঙ্কর খুব অপমানিত বোধ করল। সেই দিন রাতের বেলা আমি এত বড় একজন ব্যবসায়ী, এতগুলো সোনার মোহর দিয়ে একে পড়াশোনা শেখালাম, আর বলছে ও রাজা হবে আর আমি নাকি ওর নিচে কাজ করব।
এটা কি করে সম্ভব? একটু কি পড়াশোনা করে নিয়েছে, ভাবছে জীবনের পড়াশোনা করাও শেষ হয়ে গেছে। একে এইভাবে ছাড়া যাবে না, কিছু একটা করতে হবে। এমনটা ভাবার পরে সে ঘুমন্ত কৃষ্ণকে একটা বড় বাক্সে রেখে সমুদ্রে ফেলে দিল। সমুদ্রে পড়ে ও মারা গেছে এই মিথ্যে কথাটা আমি বলেছিলাম, এখন সত্যি ওকে ফেলতে হচ্ছে। কি আর করা যাবে, এটাই ঠিক। শঙ্কর গ্রামে ফিরে এলো, কিন্তু নিজের বাড়িটা আর দেখতে পেল না। আশেপাশে জিজ্ঞেস করে জানতে পারলো যে ওর বাড়িটা পুরো ছাই হয়ে গেছে আর ওর স্ত্রী অন্য একটি বাড়িতে কাজ করে দিন কাটাচ্ছে। এটা শুনে ও খুব দুঃখ পেল, আর তারপর ওর স্ত্রী যেখানে কাজ করে সেখানে গিয়ে ওকে নিয়ে এলো, আর নিজের কাছে যে টাকা ছিল তা দিয়ে বাড়ি ভাড়া করে দিন কাটাতে লাগলো। সমুদ্রে সেই ফেলে দেওয়া বাক্সটা একটা জেলের কাছে এসে পৌঁছায়। সেই বাক্সটা দেখে সে ভাবে, আরে পেটিতে কি আছে গো, আমার দিকেই আসছে, এর মধ্যে কোনো দামি জিনিস আছে নাকি? তারপরে সে সেই বাক্সটাকে খুলে দেখলো, তাতে কৃষ্ণ রয়েছে। এ তো বড় লোকের ছেলে মনে হচ্ছে গো। তারপর চোখে মুখে জল ছিটিয়ে ওকে জাগিয়ে তুললো, আর কৃষ্ণ চোখ মেলে তাকালো। কে রে বাবা তুই, কেমন করে এই বাক্সে চলে এলি? তোকে কেউ সমুদ্রে ফেলে দিয়েছিল নাকি রে? তখন কৃষ্ণ সেই জেলেকে মিথ্যে বলে বলল, জানি না কি হয়েছে, আমার কিছু মনে নেই, ওসব কিছু মনে নেই। আমার খুব খিদে পেয়েছে, একটু খাবার দেবে আমাকে, তাহলে বড় উপকার হয় আমার। এতে আর সমস্যা কোথায় গো, আমার পাশেই আমার বাড়ি। বাড়িতে পৌঁছানোর পর সেই জেলে নিজের স্ত্রীকে সব কথা খুলে বলল। বাবা, তোমার মা বাবা কে গো, কি করে তারা? তুমি আগে খেয়ে নাও, তারপরে কথা বলবো। ভালো করে খা বাবা। আমি কোথা থেকে এসেছি, এখানে কেন আছি, আমার কিচ্ছু মনে নেই। আপনার ছেলে কি করে? আমাদের কোনো ছেলে মেয়ে নেই রে বাবা, আর তো আমাদের বাচ্চা কাচ্চা হবেও না, আমাদের তো বয়স হয়ে গেছে রে বাবা। মা, আজকে থেকে তোমরাই আমার বাবা মা। এমনিতেও আমাদের কোনো ছেলে নেই রে বাবা, আমাদের কাছে থাক, তোকে আমাদের ছেলের মতোই রাখবো। কাল থেকে আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। মাছ ধরার পর তুমি বাড়িতে বসে বিশ্রাম করো, আমি বাজারে গিয়ে সেটা বিক্রি করে দিয়ে আসবো, আর সেই টাকা দিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো। আর সেদিন থেকে কৃষ্ণ সেই জেলে পরিবারকে নিজের মা বাবার মতোই দেখাশোনা করতে লাগলো। একদিন সেই রাজ্যের রাজা নিজের সভা শেষ করে নিজের কক্ষে বিশ্রাম করতে গেলেন। বাবা, আজকে খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম করতে হবে, খুব ঘুমও পাচ্ছে। এই, যাও এখান থেকে, বেকার আমাকে বিরক্ত করছো, চলো যাও এখান থেকে। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও সেই পাখিগুলো কিচিরমিচির করতেই থাকলো। রাজা ঘুম থেকে উঠে ওদেরকে আবার তাড়িয়ে দিতে গেলেন, কিন্তু তারা ওখানেই থাকলো আর ঘুমন্ত রাজার গায়ে নোংরা ফেলে দিয়ে চলে গেল। সকালে উঠে রাজা, এটা কি সমস্যায় পড়লাম রে বাবা, রোজ এই পাখিরা আমাকে এত বিরক্ত করে। দেখো, আজ আমাকে নোংরাও করে দিয়েছে, এদেরকে ধরে সাজা দিতে ইচ্ছে করে। মন তো বলে যাক ছেড়ে দি, এরা তো পাখি, চেঁচামেচি ছাড়া আর কি করতে পারে। এভাবেই এই পাখিগুলো প্রত্যেকদিন রাজার বিশ্রামের সময় এসে কিচিরমিচির করত আর রাজাকে বিরক্ত করত, আর সকাল হবার পরে ওখান থেকে চলে যেত। বাবা, আজ আমাদের মাছ ধরতে যাওয়াটা বিপজ্জনক, আজকে একটা অনেক বড় ঝড় আসতে চলেছে, আমরা যাব না। এ আবার কি কথা গো, এত রোদে ঝড় আসে নাকি? এত বছর ধরে মাছ ধরতে যাচ্ছি, আমি সব জানি, কিচ্ছু হবে না, চলো চলো। না বাবা, আমি জানি আজকে খুব জোরে বৃষ্টি আসবে, তুমি কথা শোনো আমার। কিসের ভিত্তিতে বলছো তুমি? যেটা বলছো সেটা সত্যি আমি কি করে ভরসা করি? তোমার আসতে হলে তুমি এসো, আমি মাছ ধরতে যাচ্ছি, আমাকে আটকিও না। সেরম কথা নয় বাবা, ওই গাছে বসে দুটো পাখি কথা বলছে, সেটাই আমি শুনেছি। ওরা আমাদের আগেই জেনে যায় যে ঝড় বৃষ্টি আসতে চলেছে। ওরা কি কথা বলছে সেটা আমরা কি করে বুঝবো বলতো? তুই কি করে জানলি ওরা কি বলছে? আমাকে একটু বোঝা। আমি পক্ষী শাস্ত্র শিখেছি, ওরা কি কথা বলছে আমি জানি। শুধু আজকের দিনটা আমার কথা শুনে মাছ ধরতে যেও না, যদি আমি ভুল প্রমাণিত হই তাহলে আমার কথার কখনো বিশ্বাস করো না। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আজকে আমি যাব না, দেখি বৃষ্টি হয় কি হয় না। জেলের কথা শেষও হলো না, সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করলো, আর ঠিক সেই মুহূর্তে বৃষ্টি ভয়ানক দুর্যোগের রূপ নিল। সত্যি কৃষ্ণ, তুই যা বললি সেটা সত্যি হলো রে। যদি তোর কথা না শুনে আর চলে যেতাম তাহলে খুব বিপদে পড়তাম। তার মানে পাখি যা কথা বলে তুই সেটা তুই বুঝতে পারিস? হ্যাঁ বাবা, যে কোনো পাখি কি কথা বলছে আমি সব বুঝতে পারি। রাজা যখন কক্ষে বিশ্রাম করছিলেন, ঠিক
ঠিক সেই মুহূর্তে পাখিগুলো এলো আর আবার কিচিরমিচির করতে শুরু করলো। কিছু সময় পরে পাখিগুলো কথা বলা বন্ধ করলো আর তখনই রাজা ঘুমিয়ে পড়লেন। আর তখন পাখিগুলো ছোট ছোট পাথর নিয়ে এসে রাজার গায়ে মারতে লাগলো। এতে রাজার ঘুম নষ্ট হয়ে যায়। দ্বিতীয় দিন রাজা রাজভবনে মহামন্ত্রী, রোজ রাতে 3টে পাখি আমায় খুব বিরক্ত করছে। এদের জন্য আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি, আমাকে ঘুমোতে দেয় না। আপনি কি করবেন সেটা আমি জানি না। 1 সপ্তাহের মধ্যে এই পাখিগুলোকে দূরে তাড়িয়ে দাও, না হলে তোমার গর্দান নিয়ে নেব আমি। মহারাজ, পাখিরা আপনাকে বিরক্ত করছে, এতে আমার গলা কেন কাটবেন আপনি? কিন্তু আমি চেষ্টা নিশ্চয়ই করব যাতে ওরা আপনাকে বিরক্ত না করে। এইসব আমি জানি না। 1 সপ্তাহের মধ্যে ওগুলোকে দূর করে দাও। দরকার পড়লে ওই পাখিদের যে তাড়াতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব, আর আপনার গর্দানও বেঁচে যাবে। রাজার সেই কথা শুনে মন্ত্রী ভয় পেয়ে গ্রামে ঘোষণা করলো, আজকের খবর হলো এটাই, 3টে পাখি রাজামশাইকে ঘুমোতে দিচ্ছে না। যে কেউ ওই 3টে পাখিকে ওখান থেকে তাড়াতে পারবে, রাজার পক্ষ থেকে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে। 3টে পাখিকে তাড়াতে পারলে আধা রাজত্ব পাবো গো। এটা তো ভালো খবর। কৃষ্ণ পক্ষী শাস্ত্র জানে গো, কৃষ্ণকে এই খবরটা দিতে হবে। আমি এক্ষুনি রাজসভায় গিয়ে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে রাজার সাথে দেখা করার কথা বলছি। আর তারপরে কৃষ্ণ মন্ত্রীর কাছে গিয়ে বলল যে সে পাখি শাস্ত্র জানে। তুই যা বলছিস সেটা ঠিক বিশ্বাস করার মতো নয়, তবুও একবার চেষ্টা করে দেখা যাক। যদি 1 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান না হয় তাহলে রাজামশাই আমার গর্দান নিয়ে নেবে। আজ রাতে আমি তোকে রাজার ঘরে নিয়ে যাব। আর তারপরে সেই মন্ত্রী রাতের বেলা কৃষ্ণকে রাজার ঘরে নিয়ে গেল। তুই পক্ষী শাস্ত্র জানিস, একটু পরেই দেখবি ওরা আসবে। ওদের জন্য আমার রাতে ঘুম আসে না, আমার ওপর কিছু না কিছু একটা এনে ফেলেই দেয়। যদি তুই ওদের না তাড়াতে পারিস তোর আমি গর্দান নিয়ে নেব, আর যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে অর্ধেক রাজত্ব তোর। মহারাজ, আমার ওপর বিশ্বাস রাখুন, আমি আজ রাত্রে ওদের এখান থেকে তাড়িয়ে দেব। তার কিছু সময় পরে পাখিরা সেখানে এলো আর কিচিরমিচির শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ রাজামশাই, এদের 3জনের মধ্যে একটা সমস্যা আছে। এটা ছেলে পাখি আর ওটা মেয়ে পাখি, একসাথে থাকতো ওরা। কয়েকদিন পর ওই ছেলে পাখিটি ওর দেশের দক্ষিণ দিকে চলে যায়। তারপর এই মেয়ে পাখিটি উত্তর দিক থেকে আসা একটা নতুন ছেলে পাখির সাথে থাকতে শুরু করে। তারপর এরা বিয়েও করে নেয়। তারপর দক্ষিণ দিক থেকে ছেলে পাখিটি আবার ফিরে আসে এবং এই মেয়ে পাখিটির সঙ্গে থাকার জন্য জেদ করতে থাকে। এটা কি করে সম্ভব হতে পারে? উত্তর দিকে ছেলে পাখিটি বলছে এই সমস্যাটার সমাধানের জন্য ওরা আপনার কাছে এসেছে, কারণ আপনি রাজা। এটা আবার কিরম সমস্যা? পাখিদের ভাষা আমি জানি না। এদের সমস্যা এবার তুমি সমাধান করো। 2টো ছেলে পাখিকেই ওদের দেশে ফেরত যাওয়ার কথা বলে দিই। এবার ওরা যাওয়ার জন্য তৈরি। এবার মেয়ে পাখিটি যার সঙ্গে যেতে চায় তার সঙ্গে যেতে বলে দিই। মেয়ে পাখিটি উত্তর দিকে ছেলে পাখিটির সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তারপর একটি পাখি একদিকে আর বাকি 2টি পাখি অন্যদিকে যাত্রা শুরু করলো। চলো, এবার শান্তিতে ঘুমোবো। এর আগে যদি তোর সঙ্গে দেখা হতো এ সমস্যা কবেই সমাধান হয়ে যেত। এই নাও, এই সোনার মুদ্রা তোমাকে আমি উপহার হিসেবে দিলাম। এ কি রাজামশাই, এই সমস্যার সমাধানকারীকে তো আপনি অর্ধেক রাজত্ব দেবেন বলে বলেছিলেন, আপনি ভুলে গেছেন? কি অর্ধেক রাজত্ব চাই? এইটুকু একটা সমস্যার জন্য কে অর্ধেক রাজত্ব দেয়? তুই কি কোনো লড়াই জিতেছিস যে তোকে অর্ধেক রাজত্ব দিতে হবে? সোনার মোহর দিতে পারি, এটা নিয়ে চলে যাও। এই নাও, আপনি কথা রাখেননি, এবার আমি কি করতে পারি সেটা আপনাকে দেখাই। ঠিক সেই মুহূর্তে অনেক সংখ্যক পাখি আকাশ পথে উড়ে এলো। সেইটা দেখে রাজা, কি রে, এতগুলো পাখি একসাথে চলে এলো, কি করছিস তুই? কিচ্ছু না মহারাজ, আমার একটা ইশারায় এরা শুধু রাজ্যের ধানই নষ্ট করবে তা নয়, তোমার রাজ্যের প্রজাদেরও ক্ষতি করার চেষ্টা করবে। অনেক বড় সমস্যায় পড়তে হবে আপনাকে। এত বড় অনর্থ করো না, ওদের ফেরত পাঠিয়ে দাও, আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিচ্ছি। বাহ কৃষ্ণ, তুই খুবই বুদ্ধিমান। আমার কোনো ছেলে মেয়ে নেই, আজ থেকে তুই আমার কাছেই থাকবি। বাবা মাকেও এখানেই নিয়ে আয়, ওনাদের রাজার মতো সম্মান করব আমি। আপনি আমাকে অর্ধেক রাজত্ব দিয়ে আমার উপর উপকার করলেন, আপনাকে ধন্যবাদ। কালকেই আমি তোকে এই রাজ্যে যুবরাজ বানাবো। আর তারপরে রাজা কৃষ্ণর মা বাবাকেও নিয়ে এসে নিজের মহলে থাকতে দিলেন। বেশ কিছু বছর পরে রাজার মৃত্যু হয় আর যিনি যুবরাজ ছিলেন তিনি রাজা হলেন।
তিনি অনেকগুলো রাজমহল বানাতে থাকলেন। একদিন ওনার বাগানে উনি একজন বয়স্ক মানুষকে দেখতে পেলেন। সেই বয়স্ক মজুর মানুষটিকে কৃষ্ণ নিজের কাছে ডেকে আনলো। এই বয়সে আপনার এত কাজ করা আপনার উচিত নয়। আপনি এখানে একলা এসেছেন নাকি আপনার সঙ্গে আরও কেউ এসেছে? মহারাজ, আমার স্ত্রী আমার সাথে এখানেই কাজ করে। তাহলে ওনাকেও ডেকে আনো। আর তখন সেই বয়স্ক মানুষ নিজের স্ত্রীকে নিয়ে আসেন। কৃষ্ণ ওনাকে দেখে, মা, আপনার কোনো ছেলে মেয়ে নেই নাকি যে এই বয়সে এত কাজ করতে হচ্ছে? আমার একটা ছেলে ছিল বাবা, কিন্তু সে 7 বছর বয়সে একটা দুর্ঘটনার জন্য সমুদ্রে ডুবে মারা যায়। তারপর থেকে আমরা একাই আছি। কি করি বাবা, সবই আমাদের পুরা কপাল। তোমার ছেলের শরীরে কোনো চিহ্ন ছিল নাকি? হ্যাঁ ছিল বাবা, ওর পিঠের দিকে বাঁ দিকের হাতের কাছে একটা তিল ছিল। ও যখন জন্ম নিয়েছিল তখনই আমি জানতাম ও রাজা হবে, কিন্তু এভাবে মরে যাবে আমি বুঝতে পারিনি বাবা। মানে এই তিলটা কি এইরকম দেখতে? দেখো মা। হ্যাঁ এটাই তো ছিল, কিন্তু আমার ছেলে তো মরে গেছিল বাবা। না মা, আমি তোমারই ছেলে। এবার বলো, আমি যেটা বললাম সেটা সত্যিই না মিথ্যে? বাবা, আমি তোমাকে চিনতে পেরেই তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। তুমি কৃষ্ণ? সেদিন আমি টাকার লোভে অনেক বড় দোষ করেছি একটা। তোকে সমুদ্রে ফেলে দেওয়াটা আমার সবচেয়ে বড় পাপ ছিল। সেদিন ওই পাপ করেছিলাম বলেই হয়তো আজ আমাদের এই দশা। সেদিন হয়তো তুমি আমায় বাক্সে বন্দি করে সমুদ্রের জলে ফেলে দিয়েছিলে, তাই হয়তো আমি আজ রাজা হতে পেরেছি। যা কিছু হয়েছে আমাদের ভালোর জন্যই হয়েছে। তোমাকে আমি মজুর হিসেবে এখানে পেলাম। তারপরে কৃষ্ণ নিজের লালন পালনকারী বাবা মায়ের সাথে নিজের আসল বাবা মায়ের পরিচয় করিয়ে দিল আর রাজ্যকে খুশিতে ভরিয়ে তুলল।